নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা অর্থমন্ত্রীর, বড় ধরনের কর ছাড়। স্বস্তি মিলতে পারে কাঁচা বাজারে, কমছে 60টি নিত্যপণ্যের উৎসে কর, দাম কমবে দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যেরও। চলতি অর্থ বছরে বিশাল ঘাটতিতে রাজস্ব বোর্ড, চাপে থাকলেও 6 লাখ কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ, পূরণ নিয়ে থাকছে সংশয়। এবং বাজেট ঘাটতি মেটাতে সরকারের নজর বিদেশিদের দিকে, কমতে পারে ব্যাংক ঋণ নির্ভরতা, চাপ বাড়াবে ভর্তুকি ও সুদ পরিশোধে। স্বাগত, শুরু করছি স্টার বি স্টোরে, সঙ্গে আছি তামজিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন এতক্ষণ, এবারে বিস্তারিত জানাবো এবং শুরুতেই বাজেট 2026-27 খবর। দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার। আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেশার সৃষ্টি যাতে না হয়, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ আশা করি জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করার প্রস্তাব করা হয়েছে, তা এই মহান সংসদের নিকট উত্থাপন করছি মাননীয় স্পিকার। আসছে স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসাবে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে। এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য, এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। দর্শক, জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে আগামী অর্থ বছরের জন্য বড় একটি বাজেট দিল বিএনপি সরকার, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। যে বাজেটের মূল লক্ষ্য অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা নিশ্চিত করা। বিকেল 3টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 2026-27 অর্থ বছরে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। সেজন্য বিনিয়োগ বান্ধব করনীতি গ্রহণের চেষ্টা করেছেন তিনি।
বিশেষ করে দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যাপক কর ছাড় দিয়েছে সরকার। এছাড়া আগামী অর্থবছরে সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে 6.5%, আর মূল্যস্ফীতি 7.5% আটকে রাখার পরিকল্পনা সরকারের। 9,38,000 কোটি টাকার বাজেটে আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর আদায় করবে 6,04,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা। এছাড়া শুল্ক ও কর ব্যবস্থায় ব্যাপক ছাড় দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, যাতে বাজারে কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারে বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশ সমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। বর্তমান সরকারের প্রথম এবং দেশের ইতিহাসের 55তম বাজেট উপস্থাপন চলছে। অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করছেন ঠিক এই মুহূর্তে, সেখানে চলছে বাজেট উত্থাপন। 9,38,000 কোটি টাকার বিশাল বড় একটা বাজেট সরকার এবার দিতে চলেছে এবং এই বাজেট কিন্তু বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ বাজেট। এবার যদি আমি বাজেটের জিডিপি প্রবৃদ্ধির দিকে তাকাই, জিডিপি প্রবৃদ্ধির জন্য কিন্তু সরকার চিন্তা করছে যে 6.5% জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে চায় সরকার, যেটা অনেকাংশেই উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। গত অর্থ বছর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের শেষ যে অর্থ বছর ছিল তাদের টার্গেট দেওয়া হয়েছিল, তারা দিয়েছিল 5.5%, সেটা কিন্তু অর্জন হয়নি। যেটা বিশ্ব ব্যাংক বলেছিল যে 4.6% কিন্তু হতে পারে এবং IMF আরও কমিয়ে বলেছিল 4.3%-র সম্ভাবনার কথা বলেছে। এবার দেখার বিষয় হচ্ছে এই বর্তমান সরকারের 6.5% জিডিপির প্রবৃদ্ধি কতটা অর্জন করা সম্ভব হবে। এবার যদি একটু মূল্যস্ফীতির দিকে তাকাই, বর্তমান মূল্যস্ফীতি প্রায় 9.5%, 9.42% কিন্তু বর্তমান মূল্যস্ফীতি। তো সরকার চাচ্ছে এই মূল্যস্ফীতিটাকে 7.5% অর্থাৎ 7.5%-এর ঘরে আটকে দিতে। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ সরকারের জন্য হতে চলেছে। এর কারণ হচ্ছে বাজারে নিত্যপণ্যর বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় সরকারকে হাত দিতে হবে। তার কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে পুরো অর্থনীতির চাকা কিন্তু সরকারকে ভালোভাবেই চালাতে হবে। তা না হলে দেখা যাবে যে একদিকে মূল্যস্ফীতি বেড়ে যাবে, আবার নিত্যপণ্যের দামও কিন্তু বেড়ে যেতে পারে। তো সরকারকে একটু চিন্তা ভাবনা করে সামনে পথ চলতে হবে, যে কারণে এবারের অর্থ বছরে কিন্তু 60টির মতো নিত্যপণ্যের উৎসে কর কমানো হয়েছে এবং এর বেশিও হতে পারে। অন্তত এখন পর্যন্ত 60টি নিত্যপণ্যের খবর আমরা পেয়েছি। যদি একটু বাজেট ঘাটতির দিকে তাকাই, 9,38,000 কোটি টাকার একটা বিশাল বাজেট দেয়া হয়েছে। পুরোটা বাজেটের মধ্যে কিন্তু সরকার আদায় করতে পারবে 6,95,000 কোটি টাকা। বাকি 2,43,000 কোটি টাকা কিন্তু সরকারের ঘাটতি রয়েছে। এই ঘাটতির অর্থ কিন্তু সরকারকে আদায় করতে বেশ অনেকটা বেগ পেতে হতে পারে। মোট বাজেটের 25%-এরও বেশি কিন্তু বাজেট ঘাটতি। এবার যদি এই যে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকার ঘাটতি, এই ঘাটতি সরকার কিভাবে আদায় করার চিন্তা করছে, এই বিষয়টা যদি একটু জানাতে চাই। প্রথম যে উৎসটা আপনারা দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ উৎস, অভ্যন্তরীণ উৎস থেকে সরকার চাচ্ছে 1,27,000 কোটি টাকা আদায় করতে এবং এটার জন্য কিন্তু ব্যাংক ঋণের উপরে সরকারকে বেশ অনেকটা নির্ভরশীল হতে পারে। এবার যদি বলি যে দ্বিতীয় যে উৎসটা সেটা বৈদেশিক
উৎস এবং সেটা বৈদেশিক ঋণ মূলত। সেখান থেকে 1,09,850 কোটি টাকা, প্রায় 1,10,000 কোটি টাকা কিন্তু সেখান থেকে কিন্তু সরকার আদায় করার চিন্তা করছে এবং অনুদান থেকে 6,150 কোটি টাকার মতো সরকার আদায় করতে পারে। এবার যদি সরকারের রেভিনিউ অর্থাৎ সরকারের সক্ষমতা আদায় করার 6,95,000 কোটি টাকার যে টার্গেটটা, সেটা কিভাবে সরকার আদায় করবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতেই রয়েছে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, তাদের উপরে কিন্তু 6,04,000 কোটি টাকার একটা টার্গেট দেওয়া হয়েছে, যেটা মোট সরকারের রাজস্ব আদায়ের টার্গেটের 87%। এরপরেই রয়েছে এনবিআর বহির্ভূত খাত, ভূমিকর, মোটরযান সহ কিন্তু বিভিন্ন মোটরযান বা মদের উপরে কিন্তু শুল্ক বসিয়ে সেখান থেকে কিন্তু 4% মতো আদায় করতে পারবে। এবং কর বহির্ভূত একটা খাত রয়েছে যেখান থেকে 66,000 কোটি টাকার মতো সরকার আদায় করতে পারে। তো মোটামুটি এভাবেই সরকার তাদের আগামী 9,38,000 কোটি টাকার বিশাল বড় বাজেটের অর্থের যোগানটা পাবে। আমাদের হাতে আরও কিছু খবর রয়েছে, সেই খবর জানানোর পরে আবারও আপনাদের সঙ্গে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ থাকে পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেই দিকে। এবারের বাজেটে তাই জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কমছে অন্তত 60টি নিত্যপণ্যের দাম। এছাড়াও কমছে চিকিৎসা ব্যয়, দেশের তৈরি কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের দাম। তবে বাড়ছে সিগারেটের দাম, দেশীয় অ্যালকোহল আর কাজু বাদামের দাম। বাজেট মানেই যেন খরচ বাড়ার আতঙ্ক। এবারে অবশ্য গ্রীষ্মের গরমে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেই তিনি চাল, ডাল, তেল সহ অন্তত 60টি নিত্যপণ্যের উৎসে কর কমালেন। এতে কমে আসবে মানিব্যাগের ওপর চাপ। বাড়িতে গৃহিণীদের স্বস্তি দিতে কমছে ওভেনের দামও। আরও রয়েছে সুখবর, কমছে আমদানি করা মশলার দামও। অবশ্য অতিরিক্ত খাবারের ফলে রোগব্যাধি হলে এবারে কমবে চিকিৎসার ব্যয়, কারণ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কাপড় ধোয়ার কষ্ট কমাতে কমছে দেশে তৈরি ওয়াশিং মেশিনের দামও। এছাড়াও কমছে দেশে উৎপাদিত লিপস্টিক, লোশন আর ফেস ওয়াশের দামও। এদিকে জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমছে এই ওষুধের দাম। এছাড়া 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কমছে বিভিন্ন ধরনের লেন্সের দাম। এদিকে কিডনি রোগীদের জন্য আছে সুখবর, প্রতি ডায়ালাইসিস বাবদ খরচ প্রায় 800 টাকা কমবে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে, তাই তো বাড়ছে সিগারেটের দাম। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। সেখানে যদি থাকে বিদেশ থেকে আনা কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। লিটারে 500 টাকা করে বাড়ছে দেশি অ্যালকোহলের দাম। আয়েশ করে সিগারেট হাতে নিয়ে কফি খাবেন, সেই আমদানি করা কফির দামও বাড়ছে। তবে কমছে দেশে প্রক্রিয়াজাত করা হয়েছে এমন কফির দাম। এদিকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব যানবাহন দেশে তৈরি করে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে কমবে স্থানীয় বাজারে তৈরি বৈদ্যুতিক গাড়ি, ই-বাইকের দাম। তবে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির দাম বাড়ছে। কমছে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও। এত কিছুর দাম কমে গেলে যদি আপনার হাতে কিছু টাকা জমে যায়, তাহলে অন্তত 4 লাখ টাকা পর্যন্ত কোনো শুল্ক ছাড়াই ব্যাংকে রাখতে পারবেন। এই টাকা দিয়ে চাইলে শুরু করতে পারবেন নতুন স্টার্টআপ, কারণ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। কমছে স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপের দামও। গানের আনন্দ বাড়িয়ে দিতে এবারের বাজেটে পিয়ানো, গিটার, ভায়োলিন আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কমছে মোবাইল ফোনের সিমের দাম এবং দেশে তৈরি হ্যান্ডসেটের দাম। নগর জীবনকে গতিশীল ও যানজট মুক্ত রাখতে জনপ্রিয় মেট্রো রেলে ভ্রমণের খরচ বাড়াচ্ছে না সরকার। 2028 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকছে এই সেবায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে এবং আপনার দর্শকদেরকে। প্রথমেই যে বিষয়টাতে আসতে চাই, বাজেট ঘোষণা হলো, অর্থমন্ত্রী এখনো বাজেটটাকে ব্রিফ করছেন। এতে কতটা স্বস্তি পাবে সাধারণ মানুষ, বিনিয়োগ কতটা বাড়তে পারে এবং কর্মসংস্থানের সুযোগ কতটা দেখছেন?
এত তাড়াতাড়ি আসলে মূল্যায়ন করাটা কঠিন, কারণ অতীতের অভিজ্ঞতায় আমরা যেরকম দেখেছি যে বাজেট ঘোষণা করার পরপরই বেশ একটা অস্বস্তি বেড়ে যায়। অবশ্যই এই সরকারের কাছে জনগণের অনেক বড় প্রত্যাশা আছে। সুতরাং যেই বাজেটের বিভিন্ন জিনিসগুলো আমরা এখন জানতে পেরেছি, এখানে অনেক স্বস্তিকর দিক আছে এবং সেগুলোর কারণে যদি জনগণ দেখতে পায় যে এটা শুধু প্রথম দিন না, এটার একটা ধারাবাহিকতা থাকবে এবং যে সমস্ত দিকে জনগণ স্বস্তি চায়, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দিকগুলো আছে সেগুলোর যদি ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে অবশ্যই জনগণের আস্থাটা আরও সংহত হবে এবং সেটা খুবই প্রয়োজন। কারণ ওটার সাথে আবার বিনিয়োগের বিষয়টাও জড়িত, কারণ অর্থনীতি আরও উত্তরণ ঘটছে, আমরা অতীতের সংকটগুলো কাটিয়ে উঠছি। এইটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে বিনিয়োগে উৎসাহ বাড়বে, আভ্যন্তরীণ এবং বৈদেশিক। এখন অনেক যাদের পুঁজি আছে তারা খুব স্বস্তিতে নাই, বা যারা বিজনেসে আছে তাদেরকেও দেখছেন যে বিজনেসগুলো এখন ভালো অবস্থায় নাই। সুতরাং নতুন বিনিয়োগ করার ব্যাপারে অনেক অনীহা রয়েছে, দ্বিধা রয়েছে। তো যে সমস্ত স্টেপগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে যেটা এখন দেখা যাচ্ছে যে এটা একটা ভালো স্টেপই বলতে হবে, যে দেশীয় উৎপাদন যে সমস্তগুলো আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো সেটা অবশ্যই যে কোনো একটা উন্নয়নশীল দেশের জন্য এটা খুবই একটা পজিটিভ দিক বলতে হবে। সমস্যা হবে যে আমরা আসলে যেই প্রস্তাবনাগুলো করছি এটা কতটুকু বাস্তবায়ন করা যাবে, এবং সেটার ক্ষেত্রে আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা সংকটকাল পার করেছে। বিশেষ করে 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, সেটা হচ্ছে যে আমরা অর্থনীতি এবং জনগণের স্বার্থের ব্যাপারে যেই দায়বদ্ধতা সরকারের থাকা উচিত সেই দায়বদ্ধতা আমরা প্রতিফলন দেখতে পাই নাই, যে কারণে সমগ্র সিস্টেমটাই একটা দুর্নীতির বেড়াজালে আটকা পড়েছিল। এই জায়গাটায় আমাদের দেখাতে হবে যে আমরা শুধু কথায় নয়, কথায় অনেকগুলো ভালো দিক এখানে আছে এবং জনগণের প্রত্যাশাও আছে। এই যে আমাদের যে বাজেটটা, এটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং দুর্নীতির যে বেড়াজাল ছিল সেটা থেকে বের হয়ে যেন আমরা এই বাজেটটা বাস্তবায়ন করতে পারি, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ দলীয়করণ থেকে বাহিরে এসে সরকারকে একদম জনগণের ম্যান্ডেট দিয়ে, যেহেতু তারা এসছে, জনতার জন্য তাদের কাজ করে যেতে হবে। অবশ্যই এই দলীয়করণ প্রসঙ্গে একটু বলা দরকার যে অনেক দেশে কিন্তু গণতন্ত্রই নাই। যেমন চায়নার কথা তো আমরা গণতন্ত্র বলতে পারি না, কিন্তু সেখানে ওইভাবে দুর্নীতি নাই, সেখানে একদলীয় শাসনই আছে। আমি দলীয় শাসনের পক্ষে না, কিন্তু দুর্নীতিমুক্তভাবে একটা দেশকে শাসন করা সম্ভব। আমরা এখানে যেভাবে দলীয়করণ করি সেটা শুধু দলীয়করণ না, সেখানে মেরিটোক্রেসি নাই, সেখানে মেরিটের ভিত্তিতে দেওয়া হয় না, সেখানে দায়বদ্ধতার আলোকে কাউকে নিয়োগ দেওয়া হয় না। কে আসলে দলের প্রতি বিশ্বস্ত, কে দলের প্রতি আরও বেশি মানে অনুগত, এই সমস্ত দিকগুলো দেখা হয়। আমরা সেই ধরনের দলীয়করণ প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে চাই এবং একটা নতুন ধারাবাহিকতা আমরা শুরু করতে চাই। সত্যিকার অর্থে জনবান্ধব সরকার হয়ে উঠবে প্রত্যাশা রাখছি। আরেকটা বিষয় এখানে আনতে চাই, এনবিআর এর উপরে একটা রেকর্ড পরিমাণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, 6,04,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, এটা এনবিআর কতটা আদায় করতে সক্ষম হবে? প্রথম কথা হচ্ছে যে খুব কম বছরই আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেখানে যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সেটা তারা অর্জন করতে পেরেছে, এবং অর্জন করতে পারে নাই কেন সে ব্যাপারে অনেক ব্যাখ্যা আছে। এবারের যে ঘাটতি, সেই ঘাটতিটাও বেশ একটা বড় ধরনের ঘাটতি এবং এই চ্যালেঞ্জটাও এনবিআরের জন্য বড়। আমাদের সমস্যা হচ্ছে যে স্বল্প মেয়াদে আসলে আমরা এমন কিছু করে ফেলবো যাতে করে এই ঘাটতিটা আমরা পূরণ করতে পারবো, এইটা আশা করার মতো অবস্থানে আমরা এখনও পৌঁছতে পারি নাই। আমরা যারা অর্থনীতিবিদ হিসাবে স্টাডি করি এবং ইনস্টিটিউশনালি বাংলাদেশের প্রশাসন এবং কাঠামো যেভাবে গড়ে উঠেছে, তার আলোকে এটা আশা করা মুশকিল যে এক বছর পরে আমরা বলতে পারবো যে না, এনবিআর আসলে আমাদেরকে একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিল। আমি বেশ কয়েকবার স্টার নিউজেও আমি এটা বলেছি যে আমাদের যে ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলোর সঙ্গে এই দুর্নীতির একটা বড় সম্পর্ক রয়েছে। এটা বাজেট প্রণয়নে এবং বাজেটের বাস্তবায়নের দুর্নীতি আছে, এনবিআরেও দুর্নীতি আছে। এই দুর্নীতি যদি আমরা থেকে মুক্ত হতে পারি তাহলে এই সমস্ত ঘাটতি থাকারই কথা না এবং থাকবে না।
ওইখানে আমরা কমিট করতে পারবো কিনা যে আমরা সত্যিকার অর্থেই শুধু বাজেটের নাম্বার না, আমরা গুণগত দিক থেকে এবং দুর্নীতির দিক থেকে আমরা একটা স্বচ্ছ, একটা সুন্দর নতুন ধরনের প্রশাসন, নতুন ধরনের আমরা শাসন উপহার দিতে চাই জাতিকে, জাতি কিন্তু সেটার জন্য একটু বেশি তাকিয়ে আছে। আপনার সাথে আরও বিস্তারিত আলোচনা বাকি রয়েছে, এইটুকু সময় আসলে সম্ভব নয়। আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে আলোচনা করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। দর্শক, এই মুহূর্তে স্টারবিজ টুডে থেকে বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে পরের ঘন্টায়। আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথিও যুক্ত হবেন, বাজেট নিয়ে হবে আরও বিস্তারিত আলোচনা। সঙ্গে থাকুন।